টলতে টলতে কোনো মতে তালাটা খুলে জুতো জোড়া পায়ে নিয়েই বিছানার শরীরটা এলিয়ে দিল রানা। রাত তখন প্রায় 2টো। কালী পুজোর আগের রাতে আসরটা বেশ জমে উঠেছিল। প্যান্ডেলের পিছনে সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছিল প্রতিবারের মতো। এবারে টাকাটাও হাতে এসেছিল বেশি, তাই মৌতাত প্রায় 2 দিন ধরেই জমে উঠেছে। বিছানায় শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেল ও। অনেক রাতে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। বাথরুমে যেতে হবে। বিরক্ত লাগে রানার। একটা খিস্তি মেরে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। মাথাটা অসম্ভব ধরে আছে। বাথরুমটা যেন কোন দিকে। ফিরে এসে আবার বিছানায় শুয়ে মোবাইলটা দেখে 3:15। মোবাইল রাখতে গিয়ে দেখে পাশে কে যেন শুয়ে আছে। চোখ কচলে ভালো করে চেয়ে দেখে, হ্যাঁ ওই তো, ওর পাশে শুয়ে আছে একজন। মনে মনে বলে, কাল নেশার ঘরের দরজাটায় ছিটকিনি দিয়েছিলাম। তারপর নজরে এলো চৌকির ওপর থেকে নিচে লুটিয়ে পড়া চুলের দিকে। কি হলো ব্যাপারটা? একটা আস্ত মেয়ে মানুষ ওর পাশে শুয়ে আছে নাকি? নেশাটা বেশি হলো? কী সব দেখছি? কে রে তুই? এপাশে ফের তো, বদনটা দেখি একবার। মেয়েটা আস্তে করে এপাশে ফেরে। দীপা তুই? চমকে উঠল রানা। তুই এখানে কি করছিস? আর এলিই বা কী করে? কেন রানাদা, তুমিই তো আমায় তোমার পাশে বিছানায় তোলার জন্যই এতদিন পিছনে পড়ে আছো। বাজে কথা বলিস না দীপা। আমি তোকে কোনো দিন ওই চোখে দেখিনি। তোর ব্যাপারটা পুরো আলাদা। তাই নাকি? খিলখিলিয়ে হেসে ওঠে দীপা। ওই আস্তে আস্তে হাস। বস্তির অন্য লোকেরা তোর হাসি শুনলে কি হবে বলতো? বদনামের ভয় নেই নাকি? তোমার আছে রানাদা বদনামের ভয়? বদনাম কি শুধু মেয়েদের হয়? উফ, আমি পুরুষ মানুষ। পুরুষ তার পৌরুষের জোরে নারী সঙ্গ করে, কিন্তু তুই এই রাত বিরেতে আমার ঘরে এসে হাজির। এটা যদি চাওর হয় তবে চারিদিকে ঢিঢি পড়ে যাবে। আবার হেসে উঠল দীপা। বলে, তুমি আমায় বদনাম নিয়ে চিন্তা করছো? করব না? রানা বলে, এমনি এমনি বছরখানেক ধরে তোর পিছনে পড়ে আছি। সে তো তুমি ছাড়া আরও 3জনও আছে। কে বল? সারাদের নামগুলো শুধু বল। কি করবে তুমি? দেখিস কি করি। কাল সকালটা হতে দে। আগে বল, কি করেছে ওই 3টে ছেলে? তোকে বিরক্ত করে খুব, তাই না? তারপর বিছানার চাদর খামচে ধরে বলে, তোকে ছুঁয়েছে নাকি? দীপা চুপ করে আছে দেখে ওর কাছে এগিয়ে এসে বলে, বল একবার, তোকে ছুঁয়েছে? যদি ওরা আমায় ছুঁয়ে ফেলে তুমি কি আমায় ঘেন্না করবে রানাদা? বিছানা ছেড়ে লাফ দিয়ে নামে রানা। অন্ধকারের মধ্যে ওর চোখ দুটো জ্বলছে তখন। নামগুলো বল দীপা। রাগেও চোখে জল আসে নাকি শালা? বুকের মধ্যে এত তোলপাড় করছে কেন? হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে দীপার কাছে এগিয়ে আসে ও। বিছানায় বসে নিচে পা নামিয়ে রেখেছে। দীপা এখনও মুখ নিচু করে বসে আছে। রানা গিয়ে ওর পায়ের কাছে মাটিতে বসে পড়ে আমায় বলিসনি কেন আগে? না হয় তোর পিছু নিতাম, কলেজের গেটে কোচিং ক্লাসের ছুটির সময় পৌঁছে দিতাম। কিন্তু সে তো ভালোবাসি বলে করেছি। খারাপ ছেলে হতে পারি তাই বলে একটাবার ভরসা করে বলতে পারিসনি? এই মারপিটের দিকটা ভালোই পারি, সে তো জানিস তুই। তোর দিকে কেউ চোখ তুলে চাইলে আমি তার চোখ গেলে দেব। তুমি আমায় খুব ভালোবাসো, তাই না রানাদা? খুব ভালোবাসি রে। ওই তোরা যেটাকে বলিস ট্রু লাভ, সেটাই। তাহলে এসো রানাদা। খাট থেকে উঠে দাঁড়িয়ে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে ওকে ডাকে দীপা। দীপা বলে চেঁচিয়ে ওঠে 2 পা পিছিয়ে এসে রানা বলে, আঁচল ঠিক কর। কেন, তুমি চাও না? না দীপা, তোকে এভাবে ছুঁতে পারবো না আমি। তুই এখনও আমার ভালোবাসিসনি। ভালোবাসা না হলে তোর কাছে যেতে পারবো না। তাই দীপার ঠোঁটে হাসি ভালো না বাসলে মেয়েদের কাছে যেতে নেই, আমি তাই মনে করি। তবে লক্ষ্মীকে ক্লাবের পিছনের দিকে ঘরটায় 2 দিন ধরে আটকে রেখেছো কেন?
চমকে ওঠে রানা। এ কথা তো ওরা চারজন ছাড়া কাকপক্ষীও জানে না। স্বর নামিয়ে বলে, কোন লক্ষ্মী? মিলনদার বাড়িতে কাজ করে ফেরার সময় যাকে ভর সন্ধেবেলায় তুলে নিয়ে গেলে তোমরা? না, এ তো সত্যি জেনে গেছে। দীপাকে দেখতে পেয়েছিল সেদিন। নিজের মনেই চিন্তার জাল বুনতে থাকে রানা। বলে, তুই জানলি কি করে? আমি সব জানি রানাদা। কি জানিস? জানি কাল রাত্রিরে তোমরা চারজন ওকে নিয়ে কি করবে। আমার হাতটুকু যে তুমি সুযোগ পেয়েও ধরো না, সেই তুমি কল্পনায় ওকে অন্তত 1000 বার ধর্ষণ করেছো, আর আজ সত্যি সত্যি করবে। রানা বলে, তোর সাথে ওর তুলনা করবি না। কেন? দীপা গর্জে ওঠে, আমি তোকে ভালোবাসি। ওই মেয়েটাকেও ভালোবেসে তো কেউ, ওই মেয়েটাকেও ভালোবাসে তো কেউ। সেই মেয়েটাও কারো চোখে স্বপ্ন নিয়ে আসে। একবারও ভাবলে না তো? নিজের বউ, নিজের প্রেমিকা, নিজের বোন বা মেয়ে তোমাদের কাছে খুব আদরের, আর অন্যের মেয়ে, বোন, প্রেমিকা বা বউ হলে সে ভোগ্যবস্তু হয়ে যায়। কাল যদি তোমরা বন্ধুরা বা অন্যরা আমায় তুলে নিয়ে যায়? না না, সেটা হতে পারে না। কেন পারে না? তুমি পারলে তারাও পারবে। তাই বলছি, শরীরের জন্যই তো তুমি এত বড় পাপ করতে যাচ্ছিলে। এসো তবে, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করছি। এই বলে এক টানে শাড়ি খুলে দীপা ওর দিকে এগিয়ে আসতে থাকে। হাওয়ায় খোলা চুল উড়ছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। হাতের মুঠোয় যেন কতদিনের চেপে রাখা ক্রোধ। কোথায় তার নরম সরম লক্ষ্মীমন্ত্র চেহারা? এ তো রীতিমতো উগ্রচণ্ডী কালী মূর্তি ধরেছে। যে মিষ্টি চেহারাটা ওর চোখে ঘোর লাগিয়ে দিত, সেই এভাবে বিবস্ত্র হয়ে ওর সামনে। একটা মেয়ের মধ্যে কি করে লক্ষ্মী আর কালী দুজনেই লুকিয়ে থাকতে পারে? ভয় করতে থাকে রানার। পায়ে পায়ে পিছু হতে থাকে। দিবা ওর বস্তির ঘর থেকে বেরিয়ে এসে ওর সেই উগ্র রূপ নিয়ে ক্রমশ বৃহত্তর আকার ধারণ করে, বিশ্বব্রহ্মাণ্ডে লীন হয়ে যেতে লাগলো। নগ্নিকার চোখ ধাঁধানো সেই বিভৎস রূপ সহ্য করার ক্ষমতা ওর নেই। ভয়ে চিৎকার করতে করতে রানা ঘর থেকে বেরিয়ে দৌড়তে থাকে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে। এ দীপা নয়, দীপার মতো কেউ। গলা চিরে চিৎকার করে, ছোটন, বীরেন, চাবি দে। লক্ষ্মীদের বাঁচানোর জন্য সে এসে গেছে। এক রূপে তাকে ভোগের জন্য আটকে, আরেক রূপে তাকে পুজো করব কি করে? মিলন দত্ত মর্নিং ওয়ার্কে বেরিয়ে এই দৃশ্য দেখে লোকাল থানায় ফোন করে বলেন, হ্যালো স্যার, আমার বাড়িতে কাজ করতে এসে নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটাকে মনে হয় রানা, ছোটন, বীরেন পাড়ার ক্লাবেই আটকে রেখেছে। একবার আসবেন? সকাল 5:30টার আগেই পুলিশের গাড়ি এসে ঢোকে পাড়ায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।